হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আজকে আমাদের জব সিলেকশন মডেল টেস্ট 11 এর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। আজকে আমাদের আমাদের খুবই সৌভাগ্য যে আমরা আমার শ্রদ্ধেয় স্যারকে পেয়েছি। আমার শ্রদ্ধেয় স্যার শাহরিয়ার রুমি স্যার, উনি সহকারী শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন। স্যারের হাত থেকে আমরা আজকে পুরস্কৃত করব। স্যার আমাদের দিক নির্দেশনামূলক পরামর্শ অলরেডি দিয়ে দিয়েছেন। আসলে আজকে একটু অনেক সময় হয়ে গিয়েছে, তারপরেও স্যার ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি স্যারকেই পুরস্কৃত করতে চাই যে স্যার আপনার জন্য একটু স্পেশাল পুরস্কার রেখেছিলাম স্যার। আর একটা প্যাড এবং একটি কলম। কেউ একজন ছবি তোলো। আচ্ছা, এখন আমরা মূল পর্বে চলে যাই। আমাদের 5 জন পুরস্কৃত হয়েছে। এখন আমাদের প্রথম হচ্ছে অর্ণব ভাই। অর্ণব ভাই 85.25 নম্বর পেয়েছেন, গতবারও প্রথম হয়েছেন। অর্ণব ভাইকে প্রথম পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের প্রথম পুরস্কার সুন্দর একটি ঘড়ি স্যারের হাত থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ওকে, এখন আমরা পুরস্কার দিয়ে অর্ণব ভাই পুরস্কার দিয়ে তারপর আমরা ভাইবার দিকে যাই। ওকে, এবার আমার দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাসুম ভাইকে। উনি 82.75 পেয়েছেন। এখন স্যার আমাদের তৃতীয় হয়েছে, মানে একই নাম্বার 2 জন পেয়েছে স্যার। এখন 2 জনকে আজান দিয়ে দিয়েছে, তারপর 2 জনকে স্যার একটা এমসিকিউ ধরবেন, যে উত্তর করতে পারবে সে স্যার তৃতীয়। তারপরে আচ্ছা ঠিক আছে। সাদ্দাম উনিও পেয়েছেন 80.75 এবং পিঙ্কি আপু উনি পেয়েছেন 80.75। তাহলে আমাদের একটা এমসিকিউ ধরতে হবে, তাই না? কুহেলিকা কে লিখেছেন? আচ্ছা সঠিক। এটা সঠিক তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা তাকেই তৃতীয় হিসেবে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসুন। আমাদের তৃতীয় পুরস্কার হচ্ছে একটি কলম এবং একটি কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে চতুর্থ পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাদ্দাম ভাইকে। উনিও 80.75 পেয়েছিলেন। ঠিক আছে, সাদ্দাম ভাইয়ের জন্য বললাম। এবার পঞ্চম পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শীতলকে। ও শীতল স্যার, ও আমার পুরনো স্টুডেন্ট, ধারাবাহিকতা বজায় রেখেছে। ও স্যার সেকেন্ড থেকে মানে প্লেসের মধ্যেই থাকে, আর উপস্থাপনাও ভালো স্যার। ওকে, আমাদের হ্যাঁ তো শিক্ষাগত করেছেন স্যার, ওই যে সূর্যমুখী। আচ্ছা, আমরা তাহলে শীতল যেহেতু পঞ্চম, তাহলে আমরা স্যার আপনি কি আর একটু সময় দেওয়া যায় স্যার? 5 মিনিট এখন স্যার বক্তব্য যে বিশ্বকাপ সম্পর্কে দিয়ে আচ্ছা ঠিক আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ স্যার। অর্ণব দিবে? আচ্ছা অর্ণব। আচ্ছা তাহলে অর্ণব আজকে বক্তব্য উপস্থাপন করো। আজকে ফুটবল বিশ্বকাপ ছিল। ধন্যবাদ স্যারকে আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের বিষয়বস্তু ছিল ফিফা ওয়ার্ল্ড কাপ এর ইতিহাস এবং বর্তমান চলমান যে ফিফা বিশ্বকাপ, সেটা 2026-এর এই বিষয়টার উপরে। তা ফিফা ওয়ার্ল্ড কাপ বিষয়ে বলতে গেলে প্রথমে চলে আসছে ফিফা ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। এটা প্রতিষ্ঠিত হয় 1904 সালের 21শে মে। এটার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিকে। এখন এই যে ফিফা, এটা মূলত প্রথম বিশ্বযুদ্ধ চলার পরে বা প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে এটা শক্তিমত্তার একটা প্রদর্শন হিসেবে এটাকে ধরা হয়, যেটাকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বকাপ সর্বপ্রথম শুরু হয় হচ্ছে 1930 সালে, আর এটার স্বপ্নদ্রষ্টা ছিল তৎকালীন ফিফা প্রেসিডেন্ট জুলে রিমে। 1930 সালে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে, আর্জেন্টিনাকে 4-2 গোলে হারিয়ে। এবং ওই 1930 সালের প্রথম বিশ্বকাপের প্রথম গোলটি করেন হচ্ছে ফ্রান্সের লুসিয়ে লরেন্ট। আর তারপর থেকেই এটা বিভিন্নভাবে বড় করা যায় কিনা বা বাণিজ্যিকভাবে প্রচার করা যায় কিনা এটার একটা চেষ্টা চলে আসছিল। প্রথম হয় 13টি দেশ নিয়ে, বিভিন্ন অর্থনৈতিক মন্দার কারণে 13টি দেশ এটাতে অংশগ্রহণ করে। আর সেখান থেকে 1954 সালে
এই যে ফিফার সম্প্রচার, টিভি সম্প্রচার এবং বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সেখান থেকে মূলত জনপ্রিয় হয় এটা। আর তারপরে আসে ব্রাজিলের কিংবদন্তি পেলে, সেটা ছিল 1958 সাল। 17 বছর বয়সে তিনি বিশ্বকাপে অংশগ্রহণ করেন এবং সে বছরই ব্রাজিল প্রথম বিশ্বকাপ অর্জন করে। আর হচ্ছে প্রথম বিশ্বকাপের ট্রফির নাম ছিল হচ্ছে তৎকালীন প্রেসিডেন্ট জুলেরিমের নাম অনুসারে জুলেরিমে ট্রফি। এটাকে 1970 সালে ব্রাজিল পরপর 3বার বিশ্বকাপ পাওয়ার কারণে এটা দিয়ে দেওয়া হয় এবং 1971 সালে নতুন করে রিফর্ম করা হয় বিশ্বকাপ ট্রফিটা। সেটা এতে বর্তমান যে বিশ্বকাপ ট্রফির ডিজাইন সেটাই আর কি। আর যদি আমরা খুব সংক্ষেপে একটা চিত্র খেয়াল করি, সেখানে দেখা যায় যে সবচেয়ে বেশি 5বার বিশ্বকাপ অর্জন করেছে হচ্ছে ব্রাজিল, আর 4বার হচ্ছে ইটালি এবং জার্মানি, 3বার আর্জেন্টিনা, আর 2বার ফ্রান্স। এটাই। আর তারপরেই তো আমাদের চলে আসে মহাকাব্যিক একটা বিশ্বকাপ, যেটা হচ্ছে 2022 সালে, যেখানে মেসির অধরা স্বপ্নটা পূর্ণ হয়। সেখানে তিনি সেটা খেলার জন্য গোল্ডেন বল পায়। যেটাই। আর হচ্ছে বর্তমান আমাদের যে ফিফা বিশ্বকাপ চলছে 2026, এখানে সর্বপ্রথম গোল করে হচ্ছে কুইনোনেস, এরকম কিছু একটা নাম, আমি ভুলে যাই বারবার। কুইনোনেস দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়। আর তারপরে সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা সবসময় একটা দ্বৈরথের ভিতরে থাকি, মেসি, রোনাল্ডো, নেইমার, এমবাপে, আমাদের একটা দ্বৈরথের ভিতরে থাকি। তার আগেও আমরা সাধারণত হারিয়েছি রোনালদো নাজারিও, রিভালদো, ম্যারাডোনা, পেলে, এনাদেরকে হারিয়েছি। সেই সাথে কবি জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতার দুজন, সেখান থেকে একটা পঙ্ক্তি আমার মনে পড়ে যায় যে প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রদেরও একদিন মরে যেতে হয়। সেটা লক্ষ্য করে আমরা বুঝতে পারি যে এখন মেসি, তারপরে ক্রিস্টিয়ানো রোনালদো, এনাদের শেষ সময় চলেছে, হয়তো আমরা সামনের বিশ্বকাপে তাদেরকে নাও পেতে পারি। আসলে বিষয়টা হচ্ছে মেসি রোনালদো বাদ দিলে ফুটবলের উন্মাদনাটাই কমে যাবে হয়তো, বা পরের জেনারেশন কিভাবে এনজয় করবে জানি না, তবে আমাদের জেনারেশন সবচেয়ে বড় পাওয়া মেসি, রোনালদো, এমবাপ্পে, নেইমার, এদের মতো প্রার্থী বা খেলোয়াড় পাওয়া। আচ্ছা, এটাই ছিল আমার সর্বশেষ আর কি বিশ্বকাপ সম্পর্কে আমি যতটুকু পারি আর কি তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে। ওকে, অসংখ্য ধন্যবাদ অর্ণব ভাইকে। এরপরে আমন্ত্রণ জানাচ্ছি সাদ্দাম ভাইকে, আসেন আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন। ধন্যবাদ ভাইকে। আজকের বিষয় ছিল ফুটবলের ইতিহাস এবং 23তম ফুটবল বিশ্বকাপ 2026। ফুটবলের ইতিহাস অতি প্রাচীন। খ্রিস্টপূর্ব দ্বিতীয় তৃতীয় শতকে প্রাচীন চীনে কুজু নামে পরিচিত ছিল এটি। তবে আধুনিক ফুটবলের যাত্রা শুরু হয় ইংল্যান্ডে 19 শতকের মাঝামাঝি সময়ে। 1863 সালে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন নামে সংগঠন গঠন করার মাধ্যমে ইংল্যান্ডে যাত্রা শুরু করে। ধীরে ধীরে ফুটবলের জনপ্রিয়তা বহির্বিশ্বে ছড়িয়ে পড়ার পর 1904 সালে ফিফা, ফেডারেশন ইন্টারন্যাশনাল দি ফুটবল অ্যাসোসিয়েশন গঠন করা হয়। সেই থেকে ফিফা প্রতি 4 বছর অন্তর অন্তর বিশ্বকাপ ফুটবল আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হয় 1930 সালে উরুগুয়েতে। সেখানে উরুগুয়ে বিজয় হয় এবং রানার্স আপ হয় আর্জেন্টিনা। প্রতি 4 বছর অন্তর অন্তর ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942-46 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হয়নি। বাংলাদেশ 1976 সালে ফিফা বিশ্বকাপের সদস্যপদ লাভ করে। ফিফা বিশ্বকাপ এর বর্তমান যে সভাপতি, তার নাম ইনফান্তিনো আরেকটু দ্রুত বলতে হবে। আছে। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সবই সবই। হ্যাঁ, বলেন বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে বলেন। লিওনেল মেসি বা নেইমার বা কোন দল পছন্দ করেন সেরকম। আচ্ছা, বর্তমানে যে 23তম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, এটি উত্তর আমেরিকার তিনটি দেশের সমন্বয়ে এটি পরিচালিত হচ্ছে, মেক্সিকো, কানাডা এবং আমেরিকা। তার মধ্যে কানাডা সর্বপ্রথম আয়োজক দেশ। ওকে।
হ্যাঁ, থ্যাংক ইউ। সদ্দাম ভাইকে সে সাহস করে অংশগ্রহণ করেছে। এবার শীতলকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বক্তব্যের বিষয় নির্ধারণ করা ছিল বিশ্বকাপের ইতিহাস এবং বিশ্বকাপের 23তম আসর 2026 সাল। তো আমি আমার বক্তব্য শুরুর আগে আমাদের জব মিশন মাগুরার কর্ণধার আল জাবেদ ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে যদি আসি ফিফা বিশ্বকাপ বলতে, আগে ফিফা শব্দটা আমাদের একটু ডিসক্রাইব করা উচিত। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, যেটি 1904 সালে গঠিত হয় এবং এটার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে। এবং এই ফিফা হচ্ছে একটি বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা, যাদের উদ্যোগের মাধ্যমেই 1930 সালে উরুগুয়েতে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, যেখানে 13টি দল অংশগ্রহণ করে এবং চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। তাদের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। এরপর 1942 এবং 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। তবে তারপর থেকে প্রতি 4 বছর অন্তর অন্তর ফিফা বিশ্বকাপ খেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আমাদের গত 2022 সালে কাতারে যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়, চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবং এইবার বিশ্বকাপের 23তম আসর 2026 সালে কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় এই ফিফা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণ যেটা অনুষ্ঠিত হচ্ছে, এবং 11 জুন 2026 মেক্সিকো সিটিতে এটার উদ্বোধন হয়। এবারের বিশ্বকাপে মোট 48টি দেশ অংশগ্রহণ করবে, পূর্বে যেখানে ছিল 32টি, এবং 12টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটিতে 4টি করে দল আছে। সর্বমোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ ম্যাচটি আমাদের যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে 19 জুলাই 2026 অনুষ্ঠিত হবে। আমরা যদি একটু বিজয়ীর তালিকাটা দেখি, তাহলে আমাদের সর্বোচ্চ বিশ্বকাপ বিজয়ী দেশ হিসেবে আছে ব্রাজিল, যারা 5 বার বিশ্বকাপ জয়লাভ করেছে। তাদের কিছু কিংবদন্তি প্লেয়ারও ছিল, যারা বিশেষ করে পেলের কথা না বললে নয়, যিনি 3 বার মনে হয় বিশ্বকাপের, মনে হয় না 3 বার বিশ্বকাপ লাভ করার সুযোগ পেয়েছেন। এরপরে আছে ইটালি, জার্মানি, যারা 4 বার করে বিশ্বকাপ জয় করেছেন। এরপরে আছে আর্জেন্টিনা 3 বার, এবং ফ্রান্স 2 বার সহ বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে বিশ্বকাপ ট্রফিটা জয়লাভ করেছেন। এবং সর্বশেষ আমি আমার প্রিয় দল ব্রাজিলের জন্য শুভকামনা রেখে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ শীতলকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এখন আমি শিহাব ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আল জাবেদ ভাইকে এত সুন্দর আয়োজন করার জন্য। জব মিশনকে অনেক ধন্যবাদ। আজকের টপিক নির্ধারিত হয়েছিল 2026 সালের বিশ্বকাপ ও বিশ্বকাপের ইতিহাস। ফুটবল একটি জনপ্রিয় ও জাঁকজমকপূর্ণ, এরা সারা বিশ্বে এক আলোড়ন সৃষ্টি করে। সাধারণত 1930 সালে এই বিশ্বকাপের যাত্রা শুরু হয় ফিফার মাধ্যমে, যেটি আজ পর্যন্ত সকলের কাছে সমাদৃত। বিশেষ করে যখন 4 বছর পর পর এই বিশ্বকাপটা আসে, সবার মনে একটা অন্যরকম মজানা করে। জাতি, ধর্ম, ছোট বৃদ্ধ সবাই আয়োজনকে স্বাগত জানায় এবং সুন্দরভাবে উপভোগ করেন। আছে বিভিন্ন মতভেদ, তর্ক বিতর্ক এই বিশ্বকাপ নিয়ে। প্রিয় দল, প্রিয় খেলোয়াড়কে অনেক আগিয়ে নেওয়ার জন্য অনেক তর্ক বিতর্ক হয় এই বিশ্বকাপ আয়োজনে। 1942 সাল এবং 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে পরপর 2 বার বিশ্বকাপ আয়োজন হয়নি। এবারে 2026 সালের বিশ্বকাপটা 23তম আসর, যেটা সর্বাপেক্ষা বড় আসর, এবং 3টি দেশ এটাকে আয়োজন করেছেন: উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। বেশি খেলা আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রতে।
এই খেলাটি 2026 সালে 11 জুন বর্তমান সময় চলমান এবং 19 জুলাই এটা ফাইনাল খেলা শুরু হবে এবং প্রিয় দল, প্রিয় দলগুলো আছে তার অপেক্ষায় আছে। কিছু দল ছিটকে পড়ে গেছে, অনেকের আশা আহত হয়েছে। বিশ্বকাপের বেশি ট্রফি নেওয়ার সক্ষমতা ছিল ব্রাজিলের, যেটা 5 বার নিয়েছিল। এরপর জার্মানি, ইতালি 4 বার করে, আর্জেন্টিনা 3 বার, স্পেন 2 বার, 1 বার নিয়েছে, ইংল্যান্ড 1 বার করে নিয়েছে। এখন খেলা চলমান রয়েছে। এই বিশ্বকাপ একটা অন্যরকম উন্মাদনা। প্রিয় খেলোয়াড়, প্রিয় দেশ, প্রিয় দেশের খেলাকে উপভোগ করার জন্য সবাই আগ্রহ সহকারে সাদরে গ্রহণ করে যাচ্ছে। আমি এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর শুভকামনা জানাই এবং ভালো খেলোয়াড় ভালো খেলুক এই আশায় আমি এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শিহাব ভাইকে। এখন সবাই খুব সুন্দর করে বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছে। সাদ্দাম ভাইও নতুন হিসেবে সে চেষ্টা করেছে তার সাহস সঞ্চয় করে এখানে উপস্থিত হওয়ার জন্য। এখন সামগ্রিকভাবে তথ্যের দিক বিবেচনায় কে বেশি তথ্য উপস্থাপন করেছে আপনাদের কি মনে হয়? হ্যাঁ, অর্ণব ভাই আমাদের দৃষ্টিকোণ থেকে সে অনেক বেশি তথ্য উপস্থাপন করেছে। যেহেতু হ্যাঁ, এখন শীতলও সেভাবে বলেছে। এখন আমি আসলে আমার ইচ্ছা যে আমি সবাইকেই পুরস্কৃত করি, যেহেতু সবাই অংশগ্রহণ করেছে, যাতে সবাই থাকে। তো যাই হোক, অর্ণবকে প্রথম পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আগের দিন অর্ণব ভাইকে প্যাড দিয়েছিলাম, আজকে একটা জেল পেন উপহার দিই। আচ্ছা, হ্যাঁ, এটা দিয়ে ছবি তুলি। ঠিক আছে, থ্যাংক ইউ। হচ্ছে শীতলকে আগের দিন কলম দিয়েছিলাম, এই জন্য আজকে প্যাড দিচ্ছি। ও উপস্থাপন করেছে। ওকে, এরপরে হচ্ছে সাদ্দাম ভাই, আপনি আসেন। অর্ণব ভাই, সাদ্দাম ভাই অংশগ্রহণ করেছে, এই জন্য তাকে কলম উপহার। এরপরে টিয়াব ভাইকেও কলম উপহার। আসেন, আপনি চেষ্টা করেছেন। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। তবে সাদ্দাম ভাই আজকে প্রথম পুরস্কার দিয়েছেন, আপনার কাছ থেকে আরো কিছু পরামর্শ নেবো। এদিকে আসেন, আসেন। সেটা হচ্ছে যে সাদ্দাম ভাই এমনি সামগ্রিক আপনি সরি শিহাব ভাই, আপনি সামগ্রিক ভাবে তো অনেক এক্সপিরিয়েন্স এবং সিনিয়র একজন মানুষ। আমাদের টোটাল কার্যক্রম ঠিক আছে কিনা বা আমাদের কোনো ইমপ্রুভ করা যায় কিনা একটু বলবেন। ধন্যবাদ ভাই। আসলে আমি এটা অনলাইনে প্রথম দেখি, দেখে কয়েক সপ্তাহ অবজার্ভ করতেছিলাম, বিশেষ করে আমার ওয়াইফকে পাঠানোর জন্য। আমার এজ শেষ হয়ে গেছে, আমার কিছু অ্যাপ্লাই করা আছে, আর সামনে এনটিআরসি যদি অ্যাপ্লাই করতে পারে তাহলে আমি পরীক্ষা দেওয়ার উপযুক্ত হবে। আমি এর আগে 10টা ভাইভা দিয়েছি, আনলাকি ভাবে আমি চাকরিটা হয়নি। যাক, এটা আমার ব্যাড লাক হতে পারে, আল্লাহর ইচ্ছা হতে পারে। আমি হতাশ হইনি, এখনো অব্দি চেষ্টা করি যে কখনো পরীক্ষা আসে আমি প্রয়োগ করবো। কিন্তু আমি চাচ্ছিলাম যে একটা পরীক্ষা দেওয়ার জন্য অনলাইন অফলাইন যে কোনো একটা সেক্টর, কিন্তু আমি মাগুরা শহরের ভিতরে আসলে ওরকম হচ্ছে না। আর এখন দেখি যে সপ্তাহে একটা দিন পরীক্ষা দিতে পারবো, তাহলে অনেক সময় আমি পড়তে পারবো এবং আমার এই যে রিভিশন গুলো আছে আমি দিতে পারবো। তা এটা আমি দেখলাম, তখন আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, দেখি তা দেখলাম তো আমাকে ভালো লাগছে যে একসঙ্গে এমসিকিউ, রিটেন এবং খাতার মূল্যায়নটা এটা আমাদের খুবই দরকার। উপস্থাপনা এটা খুবই দরকার আছে, তাই এটা আসলে আমার কাছে ভালো মনে হয়েছে এবং এটা খুব ভালো। আর খাতার মূল্যায়নটা 1 সপ্তাহ পরে দিলে ভালো হয়, সঙ্গে সঙ্গে নেয়। আগামী পরীক্ষা থেকে এটা করবো। রিটেনের বিষয়টা যেহেতু আমরা অল বিষয় রিটার্ন নিচ্ছি, আমার কাছে মনে হয় যে টপিক ভিত্তিক রিটার্ন, বিশেষ করে ইংরেজি আর বাংলা, ম্যাথটা আমাদের বিশেষ করে অনেকের সমস্যা, যেখানে চাকরি না পাওয়ার পেছনে ম্যাথটা বড় ভূমিকা রাখে। দেখা যাচ্ছে 5টা ম্যাথের মধ্যে 4টে হলে অনেকে ঠিক, কিন্তু চাকরি পাওয়ার জন্য 5টা ম্যাথই দরকার আছে, তা নাহলে হবে না। এই জন্য বলছি টপিক ভিত্তিক ম্যাথটা একটু ইনভলভ করা, যে এই টপিকের উপর এই ম্যাথগুলো যাতে অনেক সময় যাতে পুরো টপিকটা কমপ্লিট। আমার কাছে মনে হয় 5-7টা টপিক বেস করে মান নির্ণয়, সুদ কষা,
তাহলে সপ্তম এই অঙ্কগুলো ওই কিছু নিয়ে এগুলো আছে। ওই পরিমিতির অঙ্কগুলো আছে, তারপর কিছু টপিক ভিত্তিক অধ্যায় আছে, এগুলো সিলেক্ট করে আমাদের ওই বিষয় কি করলে আমাদের অনেক সব রিটেনের পরীক্ষার জন্য আমি বেশিরভাগ আমি রিটেন শিখছি, এমসি কম শিখছি। রিটেন যেগুলো অঙ্ক আমি পারিছি সেগুলো আমরা ভাইবা দিতে পারছি। এই জন্য আমি এটা সাজেস্ট করছি, যদি কখনো নেক্সট টাইম সুযোগটা না, অবশ্যই অবশ্যই সুন্দর একটা পরামর্শ। অসংখ্য ধন্যবাদ শিহাব ভাইকে। এখন সামগ্রিকভাবে আমাদের আজকের আয়োজন শেষ। আমাদের প্রায় 3 ঘন্টার বেশি আজকে স্টুডেন্ট প্রায় 30+ উপস্থিত ছিল। তার মধ্যে প্রায় 25 জন অংশগ্রহণ করেছে এবং অনেকেই নতুন মুখ। যাক, সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সকলে বেশি বেশি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আপনারা ইনশাল্লাহ সফলতা হবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে, চলে এসো।